আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চা বাগান টু এই গুন্ডাদের ঠেক, মাঝে তো একটা মিসিং লিংক আছে। কি হচ্ছে নাকি এটা? পরের দিনের সকালের ঘটনা। আমি ঘুম থেকে জাস্ট উঠে বেরিয়েছি, বিক্রম। শ্রুতি তুমি এতটা নোংরা তুমি তুমি ভুল বুঝছো বিক্রম। বাবা আমার দাদা আমার খোঁজ নিতে। একদম চুপ। আমি জানি আমি বোকা, তাই এখানে এসে ফেসে গেছি। তা বলে ঘাসে মুখ দিয়ে চলি না, তুমি যা বলবে তাই বুঝে যাবো। ছি শ্রুতি ছি। তুমি ভুল বুঝছো। ভুল? হ্যাঁ ভুল। আমি তোমার মুখটা দেখতে চাই না, তোমাকে আমি ডিভোর্স দেবো। ডিভোর্স দিলে তোমাকে। বিক্রম বিক্রম শোনো বিক্রম। তারপর কি হলো ভাই? তারপর আর কি, তারপর আমি ওখান থেকে বেরিয়ে এলাম, আর মেয়েটাও আমার সাথে সাথে বেরিয়ে এলো। আমাকে কিছুতেই ছাড়ছিল না, নানান রকম ভুল বোঝানোর চেষ্টা করছিল। আমি তারপর গাড়িতে উঠলাম, আর মেয়েটাও সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়লো। আর যখন চোখ খুললাম আমি তখন এখানে। ওয়েট। চা বাগান টু এই গুন্ডাদের ঠেক, মাঝে তো একটা মিসিং লিংক আছে। সেটা কে বলবে? এই শ্রুতি তুমি বলবে নাকি বাপ্পা? কে বলবে? তোর এত বড় সাহস, হ্যাঁ? নিজে মরা লাটক করে তুই বিক্রমকে মেরে ফেলতে চাইছিলি। তোর মতো একটা নষ্ট লোভী মেয়ে বিক্রমের মতো একটা মানুষকে মেরে ফেলবে, হ্যাঁ? ওকে মেরে দেওয়ার জন্য তোর একটা ভাই অব্দি নিয়ে গেলি। কেন বল, কেন? তোর বড় সাহস, তোর এত টাকার লোভ, তোর কত টাকা লাগবে বল? কত? তুই আমার বিক্রমকে অবক্ষণ করতে চাইছিলি, কেন এত লোভ তোর? কত টাকা লাগবে? আস্তে নন্দু, ঠিক আছে। নিজের মুখে সবটা বলবে নাকি আরো মার খাবে? হ্যাঁ অবশ্য কি বলো তো, তোমার মতো একটা মেয়ের গায়ে হাত তুলতেও না আমাদের ঘেন্না করে। পরিষ্কার করে বলো তো, বিক্রম কি করে গাড়িতে অজ্ঞান হলো? কে ছিল গাড়িতে? আমার তোমরা ভুল বুঝছো। আমি এখানে বিক্রমকে বাঁচাতে এসেছিলাম। এই ধরনের কেসে আমাদের একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে। এরা মুখের কথা কিছু বলে না, থানায় নিয়ে গেলে সব বলবে, বাপ করে বলবে। না আমি বলছি। লাশ যেন কেউ না পায়, খুন করে গাড়িটা খাদে ফেলে দিবি। দেখে যেন মনে হয় অ্যাক্সিডেন্ট। পুরো আছে তো? ফুল পেমেন্ট আছে, কাজ হয়ে যাবে, মনে থাকে যেন। অফিসার, এদের কি শাস্তি হওয়া উচিত? ফাঁসি দাও গো, ফাঁসি। এই দুটো মিলে একটা জলজ্যান্ত ছেলেকে খুন করতে চেয়েছিল। ওদের এমন শাস্তি দাও যাতে এই কাজ করার কথা আর কারোর মাথায় না আসে। আমি সত্যি বলছি বাবা, আমি সত্যি বলছি। আমি বিক্রমকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। কি হচ্ছে নাকি এটা? তো বলে সাহস তোর, হ্যাঁ? গুলি আছে, আমি গুলি করে দেবো। আমি কিন্তু গুলি করে দেবো, সত্যি গুলি আছে, আমি গুলি করে দেবো। তোর বাবা এদিকে চলে এসো। তোর এত বড় সাহস, আমি গুলি করে দেবো বিক্রমকে। নন্দনা এগোবে না, বন্দুকটা লোড়ে। আমি বলছি তুমি শুরু হয়। চলে এসো শ্রুতি, চলে এসো। ও গুলি চালাবে, আমার কিচ্ছু হবে না। এমনিতেই আমার মধ্যে বিশ্বাস জিনিসটাকে খুন করে ফেলেছে। ধরুন ওকে, ঘাবড়াবেন না। এরকম করো না। নড়বেন না। ও পালাচ্ছে গো। এত বড় একটা অন্যায় করে ও পালিয়ে যাচ্ছে, আর কেউ এখানে কিছু বলবে না, কেউ না। অফিসার ওকে ধরুন আপনারা। ধরো। সবটা সামনে আসার পরেও এই নাটক চালিয়ে যাচ্ছিলে শ্রুতি। কি লাভ হলো বলো তো? তোমার এই ভালো মানুষের মুখোশটা তো সবার সামনে খুলেই গেল।
আচ্ছা শ্রুতি, তুমি তো আমাকে এই নাটক না করে বলেই দিতে পারতে যে বিক্রম, আমি তোমাকে ভালোবাসি না, তোমার বাবার টাকা আর সম্পত্তিটা আমার চাই। এরা আর কবে এত সত্যি বলেছিল বিক্রম? লোভ, লোভ, সবকিছুই লোভ। এসব তো সব টাকার জন্য ষড়যন্ত্র। এর জন্য তোমাকে অনেক বড় মাসুল গুনতে হবে শ্রুতি। ওই যে কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তোমার নিয়তিই তোমাকে সেই দিকে নিয়ে যাবে। বিক্রম, পুলিশ ওদেরকে ধরে নিয়েছে, ওদের যা শাস্তি হওয়ার হবে সেটা আইন অনুযায়ী হবে। কিন্তু ভাই তুমি আমাদের বলো কি হয়েছিল। এখানে তো আমরা সবাই আছি, এখানে অফিসার আছেন, তুমি বলো। আর কি বলবো, আমি তো নিজের কানে বিশ্বাসই করতে পারছিলাম না এই সুপারি কিলাররা শ্রুতির থেকে টাকা নিয়েছে আমাকে মারার জন্য। কিন্তু যখন আমার জ্ঞান ফেরে তখন আমি বুঝতে পারলাম তো আমার বাবার থেকে টাকা নিয়েছে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। তাই কি তোমাকে আমি ফেরত পেলাম বিক্রম? না বাবা, টাকা নিয়েও এই সুপারি কিলাররা আমাকে বাঁচিয়ে রাখতো না, আমাকে তো মেরে ফেলতো। তার মানে বিক্রমকে মেরে ফেলতো? ভাগ্যিস ভাগ্যিস ওই বিকাশবাবুর ফোনটা পাওয়ার পর আমার মাথাতে একটা প্ল্যান এলো। আমি যখন শুনলাম যে ওরা মুক্তিপণ হিসেবে 5 কোটি টাকা চাইছে, তখনই আমি একটা ফোন দিয়ে আঁটলাম। আর এই শ্রুতিকে তো আমার প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছিল। কি করে সন্দেহ হলো ওর উপর? সন্দেহ কেন হবে না বলো তো? এই যে শ্রুতি, এই যখন আমাদের হাসপাতালে জ্ঞান ফিরলো, তখন ও জ্ঞান ফেরার পর কি করলো? আমাদের কাছে এলো নিজেকে জাস্টিফাই করার জন্য। ঘরে বিক্রমের সাথে আমাদের যা যা আলোচনা হয়েছিল সেসব তো জানার কথা নয়, কিন্তু ও এসে বিক্রম আমাদের যা যা বলেছিল একদম পয়েন্ট টু পয়েন্ট বলতে শুরু করলো। ও কেন পজিটিভ নয়, ও কেন লোভী নয়, এগুলো বড্ড বেশি কাকতালীয় নয়? সন্দেহ তো আমার হবেই। আর শুধু এখানে কিন্তু শেষ নয়, ব্যাপারটাও এমন ভাবেই বললো যে সেটা শুনে সবার ওর প্রতি একটা সিম্প্যাথি তৈরি হলো। কিন্তু আমার কিন্তু ব্যাপারটা প্রথম থেকে সুবিধার লাগেনি। আর তাছাড়া আমি আরো অনেক কিছু দেখেছি। কি দেখেছিলে? শ্রুতির এই যে সাজানো দাদা বাপ্পা, তার সাথে আমি অনেকবার শ্রুতির আই কন্ট্যাক্ট হতে দেখেছি। ওরা যেন সবার আড়ালে চোখে চোখে কি একটা বলার চেষ্টা করছে। আরে বাবা, আর মেহেন্দির দিন যখন বিক্রম আমাকে মানে দেখানোর চেষ্টা করছিল ফোনটা, তখন এই শ্রুতি এসে তো ছো মেরে ফোনটা নিয়ে নিল। তাতে আমার সন্দেহ আরো বাড়লো। অবশ্য একটা অজুহাত দিয়েছিল, তাতে আমি গলে যাইনি। হ্যাঁ, এটা আমারও মনে হয়েছিল ও বিয়েতে ঠিক একটা খুশি নয়। না তো, খুশি নয় তো। তবে কি বলতো, এই কফিনের শেষ পেরেকটা কবে পুতলো জানো ওরা? বিক্রম মারা যাওয়ার খবর শোনার পর থেকে ওরা যখন হাসপাতালে এলো, মানে বাপ্পা শ্রুতি এসে যে অতি নাটকটা করছিল, সেটা আমার যথেষ্ট চোখে লেগেছিল। আর তারপর যখন আমি জানতে পারলাম যে হানিমুনে গিয়ে বা এই শ্রুতিকে আমাদের বিক্রম নাকি সম্পত্তি লিখে দিয়েছে, নিজেরই সম্পত্তি নমিনি করেছে, তখন আমার সন্দেহটা একদম পোক্ত হলো।